এই বলে সেই মণিরাজ ব্যাঙ তার মায়াবী শক্তি দিয়ে গদাইকে একটি জাদুকরী লাঠি উপহার দিল। এই নাও, এটা কিন্তু সাধারণ কিছু না, এটা একটা জাদুকরী লাঠি। এই লাঠি তোমার গাভীকে ফিরিয়ে এনে দেবে। গদাই এবার সেই বাঘটির গায়ে জাদুকরী লাঠিটি লাগিয়ে মণিরাজ ব্যাঙের বলা সেই মন্ত্র পাঠ করার সাথে সাথে সে ভয়ানক বাঘটি আবারও গাভীর রূপে ফিরে আসলো। অনেক দিন আগের কথা, রূপসীপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি সুন্দর হলেও গ্রামের মানুষের মনে কোনো সুখ ছিল না, কারণ সেই গ্রামে বাস করত এক লোভী ও নিষ্ঠুর জমিদার। তার অত্যাচারে সবাই ভয়ে দিন কাটাত। সেই গ্রামের ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত এক গরিব কাঠুরিয়া, গদাই এবং তার বউ ফুলমতি। তাদের নিজের বলতে কিছুই ছিল না। বহু কষ্টে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারা তাদের এই ছোট্ট কুঁড়ে ঘরটি তৈরি করেছিল। তাদের কুঁড়ে ঘরটি ছিল সেই লোভী জমিদারের জমিতে। এভাবেই অভাব আর ভয়ের মাঝে কাটছিল তাদের জীবন। কি গো, তুমি তো প্রতিদিন সকাল হলেই বনের দিকে রওনা হও, আর ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমাদের তো কোনো ছেলে মেয়েরও নেই যে আমি তাদের সাথে গল্পগুজব করব সারাদিন। একা একা বাড়িতে বসে থেকে আমার একদম ভালো লাগে না। তুমি এক কাজ করো, আমি অনেক কষ্ট করে তোমার থেকে লুকিয়ে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তুমি সেই টাকা দিয়ে আমাকে একটি গরু কিনে এনে দাও, যাতে আমি সারাদিন সেই গরুকে যত্ন নিতে পারি, আর বছর শেষে আমাদের গরু থেকে বাচ্চা হলে সেই বাচ্চা বড় করে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো। ওগো, দাও না গো আমাকে একটি গরু কিনে। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক বলেছ, কিন্তু সেই গরুকে এনে আমরা রাখবো কোথায়? আমাদেরই তো ছোট্ট ঘর, এখানে আমাদেরই থাকতে কষ্ট হয়। বৃষ্টির দিনে ঘরের চালে ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভেতরে, তাকেই বা এনে রাখবো কোথায়? তুমি এই সব কথা বাদ দিয়ে এনেই দাও না আগে। আমরা যেখানে থাকি তাকেও সেখানে রাখবো। দাও না গো আমাকে একটি গরু কিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আজ বিকেলে কাঠ কেটে তাড়াতাড়ি বাড়ি ফিরব, আর সাথে বাজারে গিয়ে তোমার জন্য একটি গাভী কিনে আনব। আগে বনে যেতে হবে আমাকে। বনে না গেলে রাতে খাবো কি? বাড়িতে তো কিছু নেই। সৃষ্টিকর্তা যে কবে এই অধম গরিবের দিকে মুখ তুলে তাকাবে। এই বলে কাঠুরিয়া গদাই সেদিন হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল বনের দিকে। কাঠুরিয়ার বউ ফুলমতি এবার অনেক খুশি, তার একাকিত্বের সাথী আসবে বলে। দেখতে দেখতে সেদিন সকাল পেরিয়ে দুপুর হয়ে আসলো। গদাই কাঠুরিয়া এবার তার সঙ্গে অনেকগুলো কাঠ নিয়ে বাড়ি ফিরল। কই গো ফুলমতি, কোথায় গেলে? তাড়াতাড়ি এইদিকে আসো, বেলা থাকতেই বাজারে যেতে হবে, তা না হলে আজকে তোমার জন্য গাভী কিনতে পারবো না। কই গো, একটু তাড়াতাড়ি আসো। এই তো আসছি, দাঁড়াও, তুমি বসো, আমি টাকাগুলো নিয়ে আসছি। এর বেশ কিছুক্ষণ পর কাঠুরিয়ার বউ ফুলমতি তার হাতে কিছু টাকা নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে গদাইয়ের দিকে এগিয়ে আসতে শুরু করলো। গদাইয়ের সামনে পৌঁছে যাওয়ার পর ফুলমতি গদাইকে বলতে লাগলো, এই নাও, এই থলেতে আমি অনেক বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছি। আমার অনেক বছর ধরে জমিয়ে রাখার স্বপ্ন আজ তোমাকে দিয়ে দিচ্ছি। সাবধানে যেও, আর সেই অপয়া জমিদার যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তোমার কাছে এতগুলো টাকার থলে রয়েছে। বুঝতে পারলে আমাদের এই টাকাগুলো সে আর কখনোই আমাদেরকে ফিরিয়ে দেবে না, সব টাকা নিজের পকেটে ভরে নেবে। তাহলে এবার রওনা দাও বাজারের দিকে। গদাইয়ের বউ ফুলমতির মুখে এসব কথা শুনে গদাই এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, এবং সেই টাকা ভর্তি থলে নিয়ে গদাই এবার হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল বাজারের দিকে। গরু কিনে সেদিন গদাইয়ের বাড়ি ফিরতে ফিরতে অনেক সন্ধে হয়ে গেল। কি ব্যাপার, লোকটা সেই দুপুরে বাজারে গেল, এখনো তো বাড়ি ফেরার কোনো কথাই নেই। না জানি রাস্তায় কোনো ডাকাতের পাল্লায় পড়ল কিনা। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো তাকে, সে যেন এরকম কোনো সমস্যায় না পড়ে। এত কষ্ট করে বছরের পর বছর টাকা জমিয়েছিলাম, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো।
কই গো ফুলমতি, কোথায় গেলে? এই যে দেখো, তোমার একাকিত্বের সাথী কিনে এনেছি। তোমাকে আর এখন একা থাকতে হবে না। এখন থেকে এই গাভী তোমার বন্ধু। আর হ্যাঁ, বেশি চিৎকার চেঁচামেচি করিও না, কোনোভাবে যাতে এই খবর জমিদারের কানে না পৌঁছায়। জমিদার জানতে পারলে আমাদের আর রক্ষে থাকবে না। ও মা, এত সুন্দর গাভী! একে তো আমার অনেক পছন্দ হয়েছে। কি গো, এত সুন্দর গাভী তুমি কিভাবে পেলে এত কম টাকা দিয়ে? যাই হোক, ওকে আমাদের ঘরে নিয়ে আসো। ওর থাকার ব্যবস্থা করতে হবে তো, তাই না? সেদিন গদাই আর গদাইয়ের বউ ফুলমতি অনেক খুশি হয়ে তারা সেই গাভীটিকে তাদের ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেল এবং সেই সাথে তাকে অনেক খাবার খেতে দিল। এভাবেই আনন্দ আর খুশিতে কেটে গেল সেই রাত। পরদিন সকালে গদাই তার স্ত্রী ফুলমতির কাছে থেকে বিদায় নিল এবং তার প্রতিদিনের কাজ কাঠ কাটার জন্য তার কুঠারটি হাতে নিয়ে রওনা দিল বনের দিকে। সেদিন গদাই বনে কাঠ কাটতে যাওয়ার পর এইদিকে তার স্ত্রী ফুলমতি তার পছন্দের গাভীকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল গ্রামের মাঠের দিকে ঘাস খাওয়ানোর জন্যে। গদাইয়ের স্ত্রী ফুলমতি এবার মনের আনন্দে গাভীকে ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎ পাশের সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জমিদারের এক কেনা গোলাম রতনলাল। গদাইয়ের স্ত্রী এবং তার সাথে সেই গাভীটিকে দেখে কোনো কথা না বলে সে রওনা দিল জমিদারের প্রাসাদের দিকে। হাঁটতে হাঁটতে পরিশেষে জমিদারের সেই চাকর প্রাসাদে এসে মাঠে যা দেখেছে জমিদারকে সেই সব ঘটনা খুলে বলল। জমিদার এইসব শুনে মনে মনে খুবই আনন্দিত হল এবং সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রওনা দিল সেই গদাই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে। হাঁটি হাঁটি পায়ে পায়ে সেই জমিদার এবং জমিদারের চাকর রতনলাল সহ পৌঁছে গেল গদাই কাঠুরিয়ার বাড়ি। ততক্ষণে গদাই কাঠুরিয়ার বউ ফুলমতি তাদের গাভীকে নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে। জমিদার ফুলমতির পাশে সেই গাভীটিকে দেখে ফুলমতিকে বলতে লাগলো, কি গো গদাইয়ের বউ, গদাই কোথায়? এক্ষুনি ডাকো তাকে, তার সাথে আমার অনেক কথা আছে। তাড়াতাড়ি, আমার সময়ের মূল্য অনেক, ডাকো তাকে। আগে জমিদার বাবু, ও তো বাড়িতে নেই, বনে গিয়েছে কাঠ কাটতে। আপনি এই গরিবের বাড়িতে একটু বসুন, আমি আপনার জন্য একটু জলখাবারের ব্যবস্থা করছি। আপনি খেতে খেতেই ও বাড়ি চলে আসবে। না, আমি তোমাদের বাড়ি জল খাবার খেতে আসিনি। অনেক দিন তো হয়ে গেল আমার জমিতে থাকতেছ তোমরা, তো আমার জমির খাজনা কে দেবে? আর আমার খাজনা না দিয়ে তোমরা দেখছি এখন গাভী কিনছো আমার খাজনার টাকা দিয়ে। বাহ বাহ, ভালোই তো। এইসব আমি বরদাস্ত করতে একদম রাজি না। এক্ষুনি আমার জমির খাজনা মিটিয়ে দেবে, আর না হলে আমি অন্য ব্যবস্থা নেব। কি হলো, আমার কথা কি তোমার কানে গেল? জমিদার বাবু, একটু দয়া করুন, আমরা আপনার সব খাজনার টাকা দিয়ে দেব। শুধু কাঠ বিক্রি করে এত টাকা কোথায় পাবো আমরা? অনেক কষ্টে না খেয়ে দু এক পয়সা জমিয়ে জমিয়ে এই গাভীটি কিনে এনেছি আমরা। আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, আপনি দেখবেন আমরা ঠিক আপনার জমির খাজনা মিটিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আপনি ঠিক পাবেন। টাকা হলে আমি নিজে আপনার প্রাসাদে গিয়ে টাকা দিয়ে আসব। এখন একটু দয়া করুন এই গরিবদেরকে জমিদার বাবু। না না না, এ তো হবে না। আমার টাকা এক্ষুনি লাগবে। আমি কোনো বাহানা শুনতে রাজি নই। যদি জমির খাজনা মিটিয়ে না দিতে পারো, তাহলে গাভীটি আমাকে দিয়ে দাও, তাহলেই মিটে যাবে সব। নাকি বলিস রতনলাল? হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম সঠিক চিন্তা করেছেন। আপনি বরং এই গাভীটিকেই নিয়ে চলুন আমাদের সঙ্গে আপনার প্রাসাদে, তাহলেই হবে। আর তা না হলে আপনি কখনোই এই কৃপণ কাঠুরিয়া গদাইয়ের কাছ থেকে জমির খাজনা আদায় করতে পারবেন না। ওরা শুধু আজ না কাল বলেই যাবে। না না জমিদার বাবু, এমনটা করবেন না, এত নিষ্ঠুর হবেন না। এই গাভী আমাদের সব, একে নিয়ে যাবেন না, দয়া করুন। আমি আপনার পায়ে পড়ি, তবু আমাদের গাভীটিকে আপনি নিয়ে যাবেন না। আমাদের তাহলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকবে না। তবুও লোভী নিষ্ঠুর জমিদার ফুলমতির কথায় কোনো রকম কান না দিয়ে জমিদার তার চাকর রতনলালকে বলল ফুলমতির কাছে থেকে সেই গাভীটিকে ছিনিয়ে আনতে। জমিদারের কথা অনুযায়ী সেই গাভীটিকে নিতে গেল জমিদারের চাকর রতনলাল
এবং সেই গাভীটিকে নিয়ে তারা দুজনেই রওনা দিল জমিদারের প্রাসাদের দিকে। এবার ফুলমতি কষ্টে কান্নায় ভেঙে পড়ল, সাথে মনের দুঃখে মাটিতে বসে পড়ল। জমিদার এবং তার চাকর গাভীটিকে নিয়ে চলে গেল সেদিন। গদাইয়ের বউ এবার বসেই রয়েছে সেখানে। তার কিছুক্ষণ পর হঠাৎ গদাই চলে আসলো বন থেকে কাঠ কেটে। সে এসেই তার বউকে এই অবস্থায় দেখে খুব দ্রুত মাথা থেকে কাঠগুলো মাটিতে নামিয়ে, কি গো গিন্নি, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার, বলো শুনি। আর আমাদের গাভী কোথায়? হ্যাঁ গো গিন্নি, বলো না কিছু, কি হয়েছে? এবার হঠাৎ গদাইয়ের বউ মাটি থেকে উঠে দাঁড়ালো এবং কান্না কান্না চোখে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই সব ঘটনা খুলে বলল তাকে। গদাই বেচারা তার বউ ফুলমতির মুখে এই সব কথা শুনে সেও কান্নায় ভেঙে পড়ল। তাদের এখন আর কিছু রইল না, যেটুকু ছিল সেটাও জমিদার তার সঙ্গে নিয়ে চলে গেছে। গদাই আর গদাইয়ের বউ তারা দুজনেই এবার কান্না করতে লাগলো। এভাবেই তারা সেদিন কষ্টে আর না খেয়ে না ঘুমিয়ে চিন্তায় চিন্তায় কাটিয়ে দিল। পরদিন গদাই আর তার বউ ফুলমতি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল জমিদারের প্রাসাদের দিকে যাওয়ার জন্য, তাদের শেষ অনুরোধ জানাবে বলে। হাঁটতে হাঁটতে জমিদারের প্রাসাদে যাওয়ার পথে তারা একটি বনের পাশে বিশাল বড় বট গাছ আর পাশেই একটি পুকুর দেখতে পেল। প্রচণ্ড ক্লান্ত শরীরে তারা একটু বিশ্রাম নেয়ার জন্য বটগাছটির নিচে বসে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা দুজনেই গাভীর কথা ভেবে আবারও কান্না করতে শুরু করল। কান্নার শব্দ সেই বনে ছড়িয়ে পড়ল। তাদের কান্না শুনে হঠাৎ পুকুরটির পাশে থেকে এগিয়ে আসলো এক বিশাল বড় মণিধারী অদ্ভুত এক ব্যাঙ। এমন ব্যাঙ দেখে তারা দুজনেই চমকে উঠল। আরে বাপরে, এ আবার কেমন ব্যাঙ? এরকম ব্যাঙ তো বাপের জন্মে কখনো দেখিনি। এ আবার কেমন জিনিস রে বাবা? ভয় পেও না, আমি ব্যাঙেদের রাজা মণিরাজ ব্যাঙ। আমি এই পুকুরেই থাকি। তোমরা এই জঙ্গলে এভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমাদের, বলো তো শুনি। ব্যাঙের মুখে হঠাৎ এমন কথায় তাদের দুজনের ভয় কিছুটা কমে গেল। গদাই কাঠুরিয়া এবার তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা মণিরাজ ব্যাঙকে খুলে বলল। মণিরাজ ব্যাঙ এবার কাঠুরিয়া গদাইয়ের মুখে সব শুনে একটুখানি রেগে গেল। কি, তাহলে এই ব্যাপার? সে আসলেই অপরাধ করেছে, তাকে তার শাস্তি অবশ্যই পেতে হবে। আর হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের গাভী ফিরিয়ে নেওয়ার একটি ব্যবস্থা করে দিচ্ছি। আমার কথা অনুযায়ী কাজ করলে তোমরা অবশ্যই তোমাদের গাভীকে ফিরে পাবে। আর সেই লোভী দুষ্ট জমিদার তার অসৎ কর্মের জন্য সাজা পাবে। এই বলে সেই মণিরাজ ব্যাঙ তার মায়াবী শক্তি দিয়ে গদাইকে একটি জাদুকরী লাঠি উপহার দিল। এই নাও, এটা কিন্তু সাধারণ কিছু না, এটা একটা জাদুকরী লাঠি। এই লাঠি তোমার গাভীকে ফিরিয়ে এনে দেবে। এবার শোনো তাহলে আমার কথা মনোযোগ দিয়ে। এই লাঠি নিয়ে তুমি যখন তোমার সেই গাভীটির কাছে যাবে, তখনই এই লাঠিটি তুমি তোমার সেই গাভীর শরীরে স্পর্শ করে বলবে, এই জাদুকরী লাঠি, এখন তুমি তোমার কাজ শুরু করো। তারপর যা হবে তোমরা দেখতেই পারবে। এবং এই জাদুকরী লাঠিটির কাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক তখন তোমরা আবার এই জাদুকরী লাঠিটিকে বলবে, ওহে জাদুকরী লাঠি, এবার তোমার কাজ থামিয়ে দাও। এভাবেই তুমি এই জাদুকরী লাঠিটিকে তোমার নিজের কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু সাবধান, এই লাঠিটিকে কখনোই অসৎ এবং খারাপ কাজে ব্যবহার করবে না, অকারণে মানুষের ক্ষতি করার জন্য। যখনই তুমি এই লাঠিটিকে আদেশ করবে, ঠিক তখন থেকেই এই জাদুকরী লাঠি তার জাদুকরী শক্তি হারিয়ে ফেলবে। কথাগুলো মনে রেখো। এবার তাহলে যাও, তোমরা তোমাদের কাজের উদ্দেশ্যে রওনা হও। আচ্ছা, ঠিক আছে মণিরাজ ব্যাঙ, তোমাকে অনেক ধন্যবাদ এই গরিবকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে হয়তো এই গরিবের পাশে আর কেউ দাঁড়াতো না, আর আমাদের গাভীটিকে ফিরে পাওয়ার কোনো রাস্তাই পেতাম না। ধন্যবাদ তোমাকে মণিরাজ ব্যাঙ। এরপর মণিরাজ ব্যাঙ সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল তার গোপন সুড়ঙ্গে। এবার গদাই আর গদাইয়ের বউ ফুলমতি একটুখানি আশ্বাস ফিরে পেল।
মুখে একটু হাসি দেখা গেল। তারা এবার সেখানে দাঁড়িয়ে না থেকে রওনা হলো জমিদারের বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে অনেক পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছে গেল সেই নিষ্ঠুর দুষ্ট জমিদারের প্রাসাদের সামনে। সেখানে গিয়েই তারা দেখতে পেল জমিদার আর জমিদারের সেই চাকর রতনলাল তাদের গাভীটির পাশে দাঁড়িয়ে রয়েছে। গদাই এবং ফুলমতি হাঁটতে হাঁটতে তাদের গাভীটির পাশে গিয়ে দাঁড়ালো। তারা সেখানে আর বেশি কথা না বলে গদাইয়ের হাতে থাকা সেই জাদুকরি লাঠিটি গদাই তার গাভীটির গায়ে স্পর্শ করে মণিরাজ ব্যাঙের বলা সেই মন্ত্রটি পাঠ করতে শুরু করল। সেই মন্ত্রের বলে কিছুক্ষণের মধ্যেই তাদের সেই গাভীটি বিশাল বড় ভয়ানক এক বাঘের রূপ নিল এবং কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক বাঘটি সেই জমিদারের উপরে ঝাঁপিয়ে পড়ল। ওরে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঘে আমাকে খেয়ে ফেললো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! গদাইয়ের গাভীটি বাঘ হয়ে গেছে, কেউ আমাকে বাঁচাও, তা না হলে এই বাঘটি আমাকে প্রাণে মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও! হ্যাঁ জমিদার বাবু, আপনাকে বাঁচাতে পারি, কিন্তু একটি শর্তে। আপনি যদি আমাদের গাভীটিকে ফিরিয়ে দেন আর সাথে এই গ্রামের লোকেদের উপর অত্যাচার করা বন্ধ করে দেন এবং জীবনে আর কোনো দিন এরকম ভুল করবেন না। যদি আমার এই 3টি কথা মেনে নেন তাহলে আমি আপনাকে বাঁচাতে পারি, আর তা না হলে এই বাঘ আপনাকে খেয়ে ফেললেও আমরা কখনোই আপনাকে বাঁচাবো না। ওরে গদাই রে, ঠিক আছে, আমি তোদের কথায় রাজি। তোরা আগে আমাকে বাঁচিয়ে নে, তা না হলে এই ভয়ানক বাঘ আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। তাড়াতাড়ি বাঁচা আমায়, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু কথাগুলো যেন মনে থাকে আপনার, তা না হলে এরপরে এর থেকেও বড় বিপদে পড়তে পারেন আপনি। গদাই এবার সেই বাঘটির গায়ে জাদুকরি লাঠিটি লাগিয়ে মণিরাজ ব্যাঙের বলা সেই মন্ত্র পাঠ করার সাথে সাথে সে ভয়ানক বাঘটি আবারও গাভীর রূপে ফিরে আসলো। এবার জমিদার বাবু মাটি থেকে উঠে দাঁড়ালো। ভয়ে তার শরীর যেন তখনও কাঁপতেছিল। এবার সেই জমিদার গদাই আর গদাইয়ের বউকে বলতে লাগলো, ওরে গদাই, আমার ভুল হয়েছে, আমি ক্ষমতার জোরে অন্ধ ছিলাম। আজকের পর থেকে আমি আর কারো উপরে জুলুম অত্যাচার করব না। চাইলে তোমরা এখন তোমাদের গাভীটিকে নিয়ে যেতে পারো। আর তোমরা আমাকে প্রাণে বাঁচালে, আমি তোমাদের উপকারে কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমাদেরকে একটি ছোট্ট উপহার দিতে চাই। আমার যেই জমিটিতে তোমরা কুঁড়েঘর বানিয়ে থাকতেছ, সেই জমিটি আজকের পর থেকে তোমাদের। অনেক ধন্যবাদ জমিদার বাবু, আপনার এই ঋণ আমরা কখনোই ভুলতে পারবো না। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, আর আমরা চাই আপনি সবার মনের ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে থাকেন। আমরা অবশ্যই আপনার পাশে থাকব। এই বলে খুশি মনে গদাই এবং গদাইয়ের বউ ফুলমতি তাদের গাভীটিকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল তাদের কুঁড়ে ঘরের দিকে। তারপর থেকেই জমিদার বাবু সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে এখন আর গ্রামের লোকেদের কোনো রকম অত্যাচার করে না। গ্রামের মানুষ এবার অনেক খুশি জমিদারের এমন পরিবর্তন দেখে। এভাবেই তারপর থেকে রূপসীপুর গ্রামের মানুষের জীবন হাসি এবং আনন্দে কাটতে লাগল। গদাই আর গদাইয়ের বউ ফুলমতি জমিদারের এমন পরিবর্তনে এবার মহা খুশি। এভাবেই হাসি খুশি আর আনন্দে কাটতে লাগল রূপসীপুর গ্রামের সকল সাধারণ মানুষের জীবন।